একটু পরেই শুনবেন সর্বশেষ বিশ্ব সংবাদ। আপনারা বিবিসি শুনছেন ঢাকায় FM 100, রাজশাহীতে 88.8, খুলনায় 88.8। আপনারা যেখানে আছেন বিবিসি আপনার সাথেই আছে। বিবিসি বাংলার প্রবাহে আজকে প্রধান খবর। অক্সফোর্ড অ্যাস্ট্রাজেনেকার তৈরি করোনা ভাইরাসের টিকা সংক্রমণ ঠেকাতে 70% কার্যকর, তবে এটি হবে অনেক সস্তা এবং সহজে সংরক্ষণযোগ্য। শুনবেন এ নিয়ে বিস্তারিত। বাংলাদেশের মানুষের জন্য করোনা ভাইরাস ভ্যাকসিন বা টিকা কেনার জন্য যে বিপুল পরিমাণ অর্থ দরকার হবে তার যোগান এখনো নিশ্চিত হয়নি। কি বলছেন কর্মকর্তারা? প্রায় 1500 কোটি টাকার আমরা একটা সংস্থান করেছি ওয়ার্ল্ড ব্যাংকের দুটো প্রজেক্ট আছে আমাদের হেলথের সাথে। আমরা বলছি যে এইগুলোর তো ইমার্জেন্সি, তোমরা আমাদেরকে রিভাইজ করে তোমরা আমাকে তোমাদের এর কিছু অর্থ আমাদেরকে ভ্যাকসিন কেনার জন্য দাও। থাকবে নিয়ে বিস্তারিত। আর বাংলাদেশের জাতীয় পরিচয়পত্রে ভুল সংশোধনের জন্য কি করতে পারেন নাগরিকেরা, থাকবে এই প্রসঙ্গ। এসব নিয়েই আজকের প্রবাহ। বিবিসি বাংলার সান্ধ্য অনুষ্ঠান প্রবাহে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি পুলক গুপ্ত। রেডিওতে শর্টওয়েভ ছাড়াও এই অনুষ্ঠান আপনারা শুনতে পাচ্ছেন রাজধানী ঢাকা সহ বাংলাদেশের বড় 10টি শহরে FM প্রচার তরঙ্গে, আর ইন্টারনেটে লাইভ শোনা যাচ্ছে বিশ্বব্যাপী bbcbangla.com এই ওয়েবসাইটে। এখনকার প্রধান খবর। ব্রিটেনের অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় করোনা ভাইরাসের যে ভ্যাকসিনটি নিয়ে কাজ করছিল সেটির একটি ব্যাপক ট্রায়ালের ফলাফলে দেখা যাচ্ছে যে ভ্যাকসিনটি শতকরা 70% মানুষের মধ্যে কোভিডের লক্ষণ দেখা দেয়া প্রতিরোধ করে। অ্যাস্ট্রাজেনেকা নামের ফার্মাসিউটিক্যাল কোম্পানি এবং অক্সফোর্ডের যৌথভাবে তৈরি করা এই টিকাটি এখন পরীক্ষার চূড়ান্ত পর্যায়ে রয়েছে। এর আগে ফাইজার এবং মডার্নার দুটি টিকা 95% মানুষের কোভিডের সুরক্ষা দিতে পারে বলে খবর বেরোনোর পর এই খবরটিকে একই সঙ্গে বিজয়ের অনুভূতি এবং কিছুটা হতাশার সঙ্গেও দেখা হচ্ছে। আরও শুনুন মুন্নি আক্তারের কাছে। কিছুদিন আগেই ফাইজার, বায়োএনটেক এবং মডার্নার তৈরি দুটি করোনা ভাইরাস টিকার খবর বেরিয়েছে, যেগুলো কোভিড-19 থেকে 95% সুরক্ষা দিতে পারে বলে জানানো হয়। সে তুলনায় অক্সফোর্ড অ্যাস্ট্রাজেনেকার টিকা 70% সুরক্ষা দেবে এমন খবরকে অনেকে একটু হতাশাজনক মনে করতে পারেন। তবে এটা হবে অনেক বেশি সস্তা এবং সহজে সংরক্ষণযোগ্য। তাছাড়া পরীক্ষায় দেখা গেছে দুটি ডোজ দেয়া হলে এই টিকার কার্যকারিতা 90% পর্যন্ত হতে পারে। ব্রাজিল এবং যুক্তরাজ্যে 20,000 লোকের উপর চালানো পরীক্ষায় যারা এই টিকার দুটি ডোজ নিয়েছেন তাদের মধ্যে 30 জন পরবর্তীকালে কোভিডে সংক্রমিত হয়েছেন বলে দেখা গেছে। আর যারা একটি ডামি টিকা নিয়েছেন তাদের 101 জন পরে সংক্রমিত হয়েছেন। সে হিসেবে একে 70% কার্যকর বলে ধরা হচ্ছে। যুক্তরাজ্য ইতিমধ্যেই 10 কোটি টিকার অর্ডার দিয়ে রেখেছে, যা দিয়ে 5 কোটি লোককে সুরক্ষা দেয়া যাবে। এই জরিপের প্রধান পরীক্ষক অধ্যাপক অ্যান্ড্রু পোলার্ড বলছেন তারা এই ফলাফলে খুবই সন্তুষ্ট। I think this is very exciting news. There's obviously going to be a lot more data to come over the next month or so. অধ্যাপক পোলার্ড এখানে বলছেন এটা খুবই আশাপ্রদ এবং অত্যন্ত ইতিবাচক খবর। তবে আগামী 1 মাসে আরও অনেক তথ্য জানা যাবে। এটি হচ্ছে এমন একটি ভ্যাকসিন যা দিয়ে স্বাভাবিক টিকাদান কর্মসূচি চালানো যাবে, যা ফ্রিজে করে বিতরণ করা যাবে। আর যেহেতু এ প্রকল্প কোনো মুনাফার জন্য করা হয়নি, তাই এটার দামও সর্বত্রই ক্রয় ক্ষমতার মধ্যেই থাকবে। জানানো হয় যে স্বেচ্ছাসেবীদেরকে প্রথমে নিম্ন শক্তির এবং পরে উচ্চ শক্তির টিকা দেওয়া হয়েছে। তাদের 90%ই কোভিড থেকে সুরক্ষা পেয়েছেন এবং টিকা নেবার পরও যাদের মধ্যে সংক্রমণ হয়েছে তা ছিল নিম্নমাত্রার এবং উপসর্গবিহীন। যদিও এ পার্থক্যের কারণ এখনও স্পষ্ট হয়নি, তবে ডক্টর পোলার্ড বলছেন এর অর্থ হচ্ছে এই টিকা দিয়ে ভাইরাসটি ছড়ানোর আগেই দমন করা সম্ভব হতে পারে। তাছাড়া সংরক্ষণের সুবিধা এবং দাম উভয় দিক থেকেই অক্সফোর্ডের টিকাটি অন্যগুলোর চেয়ে এগিয়ে আছে। ফাইজার এবং মডার্নার টিকার দাম যথাক্রমে 15 পাউন্ড এবং 25 পাউন্ড এবং তা সংরক্ষণ করতে হয় অতি শীতল তাপমাত্রায়। আর অক্সফোর্ডের টিকার দাম মাত্র 3 পাউন্ড এবং এটা সাধারণ ফ্রিজেই সংরক্ষণ করা যায়। মুন্নি আক্তার। 16 কোটি জনসংখ্যার দেশ বাংলাদেশের জন্য করোনা ভাইরাসের টিকা কিনতে যে বিপুল পরিমাণ অর্থের যোগান দরকার হবে তা এখনও নিশ্চিত হয়নি।
কর্মকর্তারা বলছেন যে বিশ্বব্যাংক সহ আন্তর্জাতিক বিভিন্ন সংস্থার কাছে বাংলাদেশ অর্থ সহায়তা চেয়েছে। সরকারের পক্ষ থেকে নিজস্ব অর্থে 1,500 কোটি টাকা নিয়ে ভ্যাকসিন কেনার দৌড়ে থাকার কথা বলা হচ্ছে। তবে বিশেষজ্ঞরা মনে করেন যে বিশ্বের সবচেয়ে কম দামের অক্সফোর্ডের ভ্যাকসিনের 3 কোটি ডোজ নেওয়ার জন্য বাংলাদেশ যে সমঝোতা করেছে তাতেও হাজার হাজার কোটি টাকা গুনতে হবে। অন্যদিকে অক্সফোর্ডের ভ্যাকসিনটি ছাড়া সংরক্ষণ এবং সরবরাহের অবকাঠামোর অভাবে যুক্তরাষ্ট্রের ফাইজার বা মডার্নের ভ্যাকসিন বাংলাদেশ আনতেও পারছে না। ঢাকা থেকে কাদির কল্লোলের প্রতিবেদন। ভ্যাকসিন কেনার জন্য সরকার দেশের নিজস্ব উৎস থেকে 1,500 কোটি টাকার সংস্থান করার কথা বলেছে। তবে কর্মকর্তারা যে তথ্য দিয়েছেন তাতে দেখা যাচ্ছে অক্সফোর্ডের ভ্যাকসিনের প্রতি ডোজ বাংলাদেশের জন্য $5 করে পড়তে পারে। সবচেয়ে কম দামে এই ভ্যাকসিনের 3 কোটি ডোজের জন্য বিপুল অঙ্কের অর্থ গুনতে হবে। বিশেষজ্ঞরা মনে করেন ভ্যাকসিন কেনার দৌড়ে সরকারের 1,500 কোটি টাকা যথেষ্ট নয়। কর্মকর্তারা বলেছেন বাংলাদেশ বিশ্বব্যাংকের কাছে $50 কোটি সহায়তা চেয়েছে, যা 4,500 কোটি টাকার মতো। এছাড়া স্বাস্থ্য মন্ত্রণালয়ের সচিব মোহাম্মদ আব্দুল মান্নান বলেছেন বিশ্বব্যাংক এবং এশীয় উন্নয়ন ব্যাংক সহ বিভিন্ন আন্তর্জাতিক সংস্থা বাংলাদেশে করোনা ভাইরাস মোকাবেলায় কিছু প্রকল্প নিয়েছে। তিনি উল্লেখ করেছেন এই প্রকল্পগুলো পরিবর্তন করে ভ্যাকসিনের জন্য সেই অর্থ সহায়তা দেওয়ার ব্যাপারে বাংলাদেশের প্রস্তাবে সংস্থাগুলো ইতিবাচক সাড়া দিচ্ছে। সরকারের তো নিজের অর্থ, পাবলিক মানি যেটা, এই টাকা থেকে তো আমরা ইতিমধ্যেই প্রায় 1500 কোটি টাকার আমরা একটা সংস্থান করেছি। অর্ধেক টাকা ইতিমধ্যে আমরা অর্থ বিভাগ থেকে পেয়েছি। এটা আমরা বুকিং মানি হিসাবে সেটাও আমরা ব্যবস্থা করেছি। ওয়ার্ল্ড ব্যাংকের 2টো প্রজেক্ট আছে আমাদের হেলথের সাথে। কোভিড রিলেটেড ইনভেস্টমেন্ট ব্যাংক একটা আছে, AIIB। তারা আমাদের কিছু দিতে চেয়েছিলেন, স্যানিটাইজার, আইসিইউ বেড, অক্সিজেন সিলিন্ডার। আমরা বলছি যে এইগুলোর তো ইমার্জেন্সি, তোমরা আমাদেরকে রিভাইজ করে তোমরা আমাকে তোমাদের এর কিছু অর্থ আমাদেরকে ভ্যাকসিন কেনার জন্য দাও। এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংকের একটি প্রকল্প আছে অ্যারাউন্ড $400 মিলিয়ন। সরকারের পক্ষ থেকে এটাও বিশেষভাবে উল্লেখ করা হচ্ছে করোনা ভাইরাস মহামারী মোকাবেলার জন্য চলতি অর্থবছরের বাজেটে 10,000 কোটি টাকা বরাদ্দ যা রাখা হয়েছে তা থেকেও প্রয়োজনে ভ্যাকসিনের জন্য অর্থ নেওয়া হবে। কিন্তু অর্থের যোগান নিয়ে বিশেষজ্ঞদের সন্দেহ রয়েছে। অন্যদিকে বাংলাদেশ অক্সফোর্ডের ভ্যাকসিনের জন্য ভারতের সেরাম ইনস্টিটিউট এবং বাংলাদেশের বেক্সিমকোর সাথে যে সমঝোতা স্মারক সই করেছে এটি বাংলাদেশের দিক থেকে দৃশ্যমান পদক্ষেপ। এছাড়া বিশ্ব স্বাস্থ্য সংস্থা 92টি নিম্ন আয়ের মানুষের জন্য ভ্যাকসিন বরাদ্দের যে পরিকল্পনা নিয়েছে তার উপর বাংলাদেশ নির্ভর করছে। সরকারের বিশেষজ্ঞ পরামর্শক কমিটির প্রধান অধ্যাপক মোহাম্মদ শহীদুল্লাহ বলেছেন যুক্তরাষ্ট্রের ফাইজার এবং মডার্নার ভ্যাকসিন এগিয়ে গেছে, কিন্তু বাংলাদেশে তা আনা সম্ভব নয় বলে তারা বিশেষজ্ঞ কমিটি মনে করেন। ফাইজার বা মডার্না তারা যে ভ্যাকসিনে ওইটার যে চ্যালেঞ্জটা হবে দুটো, একটি হলো ইউনাইটেড স্টেটসেও তারা বিক্রি করবে $37, এটা অনেক দাম বেশি পড়বে দুইটা ডোজ যদি হয়। সেকেন্ড হলো এইটার মডার্নারটা হলো -20 আর ফাইজারের হলো -70 to -80 ডিগ্রি। তাহলে এই জায়গাটায় উৎপাদনের জায়গা থেকে অল দ্য ওয়ে বাংলাদেশে আনার যে ট্রান্সপোর্ট এন্ড দেন এটা আবার এয়ারপোর্টে আসবে, সেখানেও ওই টেম্পারেচার মেনটেন করা, ওখান থেকে বাংলাদেশের কেন্দ্রীয় যে স্টোর আছে সেখানে নেওয়া, ওখান থেকে ওই টেম্পারেচারে জেলা উপজেলায় পৌঁছানো, এটা একটা চ্যালেঞ্জ। যার ফলে মডার্না এবং ফাইজারের ভ্যাকসিনের ব্যাপারে বাংলাদেশে এই ভ্যাকসিনগুলো আনাটা কতটা যৌক্তিক হবে এটাও একটা চ্যালেঞ্জ হিসেবে দাঁড়িয়ে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্বাস্থ্য অর্থনীতি ইনস্টিটিউটের পরিচালক অধ্যাপক নাসরিন সুলতানাও মনে করেন যুক্তরাষ্ট্রের কোম্পানিগুলোর ভ্যাকসিন বাংলাদেশের জন্য উপযোগী হবে না। ফাইজারের যে ভ্যাকসিনটা যে টেম্পারেচার রাখতে হবে সেটা বাংলাদেশের সেই পরিমাণ আমাদের ক্যাপাসিটি নেই, কাজে ওইদিকে আমি চিন্তা করতে পারছি না। উন্নত দেশগুলো যেটা হচ্ছে এখনই হয়তো বুকিং দিয়ে যে বের হওয়ার সাথে সাথে তারা পেয়ে যাবে, আমরা হয়তো ওই দৌড়ে হয়তো একটু পিছিয়ে আছি, বাট এক্ষেত্রে আমাদের খুব রকমের চেষ্টার ঘাটতি নেই, কারণ আমরা সবসময় এই ধরনের ভ্যাকসিনেশন আনা যেখানে আমাদের ধরেন এই সাপ্লাইজ আমরা খুব একটা বেশি দেরি করছি না। কর্মকর্তারা অবশ্য বলেছেন ফাইজার এবং মডার্নার ভ্যাকসিন নিয়ে সরকার ভাবছে না। স্বাস্থ্য সচিব মোহাম্মদ আব্দুল মান্নান বলেছেন অক্সফোর্ডের বাইরে চায়না এবং রাশিয়ার ভ্যাকসিন আনার ব্যাপারেও এখনো আলোচনা চালানো হচ্ছে। অক্সফোর্ড
বোর্ডের সাথে যে কাজটি আমরা করেছি অফিসিয়ালি, এটা কিন্তু এক ধরনের অগ্রগতি আমাদের হাতে আছে। এর বাইরেও কিন্তু রাশিয়ান স্পুটনিক ভি তাদেরও সাথেও কিন্তু আমাদের আলোচনা হয়েছে, এবং সাইনোভ্যাককে আমরা তো ট্রায়ালের অনুমোদন দিয়েছিলাম, তারা এখন একটু ব্যাকফুটে আছে, তবু তারা বলে যে করবে। চাইনিজ আরেকটা কোম্পানি, আলোচনা কথাবার্তা হয়েছে, নানান বিষয়গুলোকে আমরা স্টাডি করছি। স্বাস্থ্য সচিব দাবি করেছেন, বাংলাদেশের ভ্যাকসিন পাওয়া নিশ্চিত করতে অর্থ জোগাড় করা সহ সার্বিক বিষয়ে সরকার জোর তৎপরতা চালাচ্ছে। ঢাকা থেকে কাদির কল্লোল। শ্রোতাদের এখানে জানিয়ে রাখি যে বিবিসি বাংলার পরিক্রমায় থাকবে ফোন ইন। আজ করোনা ভাইরাস সংক্রান্ত আপনাদের বিভিন্ন প্রশ্নের জবাব দেবেন বাংলাদেশের রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ এবং গবেষণা ইনস্টিটিউটের উপদেষ্টা ডাক্তার মুশতাক হোসেন। এতে যোগ দিতে চাইলে 017141155578 এই নম্বরে ফোন বা SMS করে আপনার নাম এবং ফোন নাম্বার জানিয়ে দিন। অনুষ্ঠানের আগে আমরাই আপনার সঙ্গে যোগাযোগ করব। আপনারা শুনছেন বিবিসি বাংলার সান্ধ্য অনুষ্ঠান প্রবাহ। বাংলাদেশের নির্বাচন কমিশনের জাতীয় পরিচয়পত্র বিভাগের কর্মকর্তারা বলছেন যে আগামী 10 দিনের মধ্যে তারা নাগরিকদের তথ্য সম্বলিত স্মার্ট কার্ড বিতরণ আবার শুরু করতে পারবেন। 2016 সালের দিকে প্রথম ধাপে ঢাকা এবং পরের বছর অন্যান্য জেলায় এই স্মার্ট কার্ড বিতরণ শুরু হয়েছিল, তবে করোনা ভাইরাসের সংক্রমণ শুরু হবার পর কার্ড বিতরণ স্থগিত হয়ে যায়। তবে এই জাতীয় পরিচয়পত্র প্রকল্পের একটা বড় সমস্যা ছিল যে নাগরিকদের তথ্যে নানা রকমের ভুল, যা তাদের নানা ক্ষেত্রে ব্যাপক ভোগান্তির কারণ হয়েছে। তবে এই সমস্ত ত্রুটি সংশোধনের জন্য নানা ব্যবস্থাও এখন কার্যকর হয়েছে বলে কর্মকর্তারা বলছেন। আমি কথা বলেছিলাম সংবাদদাতা শাহনাজ পারভিনের সঙ্গে, তার কাছে প্রথমেই জানতে চেয়েছিলাম স্মার্ট কার্ড বিতরণের প্রসঙ্গে। পুলক, 2016 সালের দিকে প্রথম ধাপে স্মার্ট কার্ড বিতরণ শুরু হয়েছিল, তবে করোনা ভাইরাসের সংক্রমণ শুরু হওয়ার পর 26শে মার্চ থেকে স্মার্ট কার্ড বিতরণ স্থগিত রয়েছে। আমি কথা বলেছি নির্বাচন কমিশনের জাতীয় পরিচয়পত্র বিভাগের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ সাইদুল ইসলামের সাথে। তিনি জানিয়েছেন যে তারা এটা পুনরায় চালু করতে যাচ্ছেন। গত সপ্তাহখানেক আগে এটি পুনরায় বিতরণ শুরুর ব্যাপারে জাতীয় পরিচয়পত্র বিভাগ থেকে সমস্ত উপজেলা নির্বাচন অফিসে চিঠি পাঠানো হয়েছে। বিতরণ শুরু করার জন্য তারা প্রস্তুতি নিচ্ছেন, যেমন সার্ভারের সাথে স্থানীয় নেটওয়ার্কের সংযোগ স্থাপন করা, কোথায় কবে দেয়া হবে, কতজনকে দেয়া হবে, এসবের একটি ছক তৈরি করা হচ্ছে। মোহাম্মদ সাইদুল ইসলাম জানিয়েছেন যে তারা আশা করছেন আগামী 10 দিনের মধ্যে তারা এর বিতরণ আবার শুরু করতে পারবেন। তিনি আমাকে আরও বলছিলেন যে বিতরণ বন্ধ থাকলেও এটির তৈরি অব্যাহত ছিল। আগে এটা বিদেশ থেকে আমদানি করা হতো, কিন্তু নিরাপত্তার কারণে এখন এটি দেশেই তৈরি হচ্ছে। তো শাহনাজ, এই যে জাতীয় পরিচয়পত্র তৈরির উদ্যোগ, এটা নানা কারণে বিভিন্ন সময়ে বিঘ্নিত হয়েছে। এই কারণে যে এটাতে দেয়া যে তথ্যগুলো সেগুলোতে নানা রকমের ভুল রয়ে গিয়েছে। কি কি ধরনের ভুল তথ্য এগুলোতে সন্নিবেশিত হয়েছে আগে, মানে যারা এই কার্ড নিয়েছেন তারা কি বলছেন? আমি অনেকের সাথেই কথা বলেছি, সেই সাথে ফেসবুকে এনআইডি বিষয়ক বেশ কয়েকটি পাবলিক গ্রুপ রয়েছে, আমি সেখানেও কথা বলেছি। এবং জাতীয় পরিচয়পত্রে ভুল তথ্য কিভাবে সংশোধন করবেন সেটি নিয়ে বিবিসি বাংলার ওয়েবসাইটে যে প্রতিবেদনটি প্রকাশ হয়েছে সেটি ফেসবুকে দেওয়ার পর সেখানে অসংখ্য মন্তব্য এসেছে, এবং দেখা যাচ্ছে যে আমি একটু আগেই দেখে এলাম যে 500-র মতো মন্তব্য এসেছে, যেখানে বেশিরভাগই বলা আছে যে নাম কিভাবে ভুল হয়েছে। যেমন আমি যার সঙ্গে ব্যক্তিগতভাবে যাদের সঙ্গে কথা বলেছি তাদের একজন বলছিলেন যে বাবার নাম ভুল হয়েছে, বাবার নাম মুনিরুল ইসলাম সেটা হয়ে গেছে মনোরুল ইসলাম। আবার যেমন ধরুন বাবার নাম গিয়াসউদ্দিন সেটা হয়ে গেছে গিয়া উদ্দিন, মায়ের নাম দৌলতুন্নেসা সেটা হয়ে গেছে দৌলতুন সা। তো এরকম মানে শুনতে হয়তো হাস্যকর মনে হচ্ছে, অনেকের বয়স উল্টোপাল্টা হয়ে গেছে, মায়ের জায়গায় বাবার নাম লিখে ফেলা হয়েছে। এগুলো ওই ফেসবুক পাতায় আমাদের রিপোর্টেই অনেকে মন্তব্য করছিলেন। কিন্তু যেহেতু এই জাতীয় পরিচয়পত্র এখন অনেক কাজে লাগে, যেমন অনেকে এখন পাসপোর্ট করতে যাচ্ছেন, সেখানে জাতীয় পরিচয়পত্র চাওয়া হচ্ছে, তখন তাকে ভুল সংশোধন করতে হচ্ছে। যেহেতু অনেক জায়গায় লাগে, এখন অনেককেই এগুলোতে বেশ ভোগান্তির শিকার হতে হচ্ছে বলে অনেকে অভিযোগ করছেন। সেই ভুলগুলো এখন সংশোধনের জন্য কি করা হচ্ছে, বা যারা এই কার্ডগুলো পাবেন তারা এই ভুল সংশোধনের জন্য কি করতে পারবেন বা পারছেন?
পুলক, এখন অনলাইনে এই তথ্য সংশোধন করার সুযোগ রয়েছে। সেক্ষেত্রে এনআইডি পোর্টালে ঢুকে একটি অ্যাকাউন্ট তৈরি করতে হবে এবং সেখানেই অর্থ পরিশোধের ব্যবস্থা কিভাবে করতে হবে এবং তারপরে আপনি এডিট করার অপশন পাবেন এবং সেখানে নিজের তথ্য সংশোধন করতে পারবেন। কিন্তু বাংলাদেশে যেহেতু সকলের ইন্টারনেট নেই, তো সেক্ষেত্রে তাদের জন্য ব্যবস্থা হচ্ছে যে উপজেলা পর্যায়ে নির্বাচন অফিস রয়েছে, সেখানে 2 জন করে ডাটা এন্ট্রি অপারেটর থাকার কথা। এছাড়া তারা আরেকটি পরিকল্পনা করছেন যে প্রতিটি ইউনিয়ন কাউন্সিলে যে ডিজিটাল সেন্টার রয়েছে সেখানেও যাতে নাগরিকেরা অনলাইনে এনআইডি সংক্রান্ত সেবা পান, সেই পরিকল্পনা তারা করছেন। এবং পুলক, যে তথ্যগুলো এনআইডির তথ্য ভাণ্ডারে রয়েছে, সার্ভারে রয়েছে, যখন স্মার্ট কার্ড করতে কেউ যাবেন তখন ওই তথ্যগুলোই সেখানে ব্যবহার করা হবে এবং এ কারণেই ভুলগুলো সংশোধন করা আসলে এখন জরুরি। তাহলে এই ভুলগুলো সংশোধন করার ব্যাপারে এখন কর্তৃপক্ষ বা সরকার কি করছে, কি উদ্যোগ নিচ্ছে? এই প্রশ্নটি আমি রেখেছিলাম জাতীয় পরিচয়পত্র বিভাগের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ সাইদুল ইসলামের কাছে। তিনি বলছিলেন যে যখন প্রথম বাংলাদেশে এনআইডি তৈরি, বিতরণ এগুলো শুরু হয়েছিল, তিনি দাবি করছেন যে সেই ভুলের সংখ্যা এখন অনেকটাই কমে গেছে। তিনি জানিয়েছেন যে কয়েকটা ধাপে তারা তথ্য যাচাই করেন, তাই তিনি মনে করছেন যে এরকম ভুল আসলে খুব একটা হচ্ছে না। তারা আসলে এই ধাপে ধাপে, বিভিন্ন ধাপে ধাপে তারা আসলে এই যাচাইগুলো করছেন। ঢাকা থেকে বলছিলেন সংবাদদাতা শাহনাজ পারভিন। আপনারা শুনছেন বিবিসি বাংলার সান্ধ্য অনুষ্ঠান প্রবাহ। এবারে আজকের সংক্ষিপ্ত বিশ্ব সংবাদ মিজানুর রহমান খানের কাছে। ইসরায়েলি গণমাধ্যমে বলা হচ্ছে প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু সৌদি আরবে গিয়ে সেখানে যুবরাজ মোহাম্মদ বিন সালমানের সঙ্গে গোপনে বৈঠক করেছেন। কোনো ইসরায়েলি নেতার সৌদি আরব সফরের এটাই এ যাবৎকালের প্রথম খবর। এই বৈঠকের খবর এখনও সরকারিভাবে স্বীকার করা হয়নি। তবে এই বৈঠকে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও সম্পৃক্ত ছিলেন বলে বলা হচ্ছে। সংযুক্ত আরব আমিরাত এবং বাহরাইন এরই মধ্যে ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্থাপন করেছে। করোনা ভাইরাসের সংক্রমণ বেড়ে যাওয়ার পর সার্বিয়া এবং ক্রোয়েশিয়া তাদের বিধিনিষেধ আরও কঠোর করছে। মঙ্গলবার হতে সার্বিয়ার সব দোকান সন্ধ্যা 6টার পর বন্ধ রাখতে হবে। ঘরের ভেতরে এবং বাইরে জনাকীর্ণ জায়গায় মাস্ক পরা বাধ্যতামূলক হচ্ছে। ক্রোয়েশিয়ায় নৈশ ক্লাব বন্ধ করে দেওয়া হচ্ছে এবং 10টার পর মদ বিক্রি নিষিদ্ধ করা হচ্ছে। জার্মানিতে আঞ্চলিক নেতারা আজ ভিডিও কনফারেন্স করছেন লকডাউন আরও বাড়ানো বা কড়া করার বিষয় বিবেচনা করতে। করোনা ভাইরাস লকডাউনের কারণে এবছরের প্রথম দিকে কার্বন ডাই অক্সাইডের নির্গমন কমে গেলেও পৃথিবীর বায়ুমণ্ডলে সার্বিকভাবে এর মাত্রা এখনও বেড়ে চলেছে। তবে বিশ্ব আবহাওয়া সংস্থা বলছে কার্বন ডাই অক্সাইডের মাত্রা বাড়ার হার কিছুটা কমেছে। কার্বন ডাই অক্সাইডের কারণেই বিশ্বের তাপমাত্রা বাড়ছে। বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফা আফ্রিকা ফুটবল কনফেডারেশনের প্রধানকে 5 বছরের জন্য নিষিদ্ধ করেছে। ফিফার 4টি আচরণবিধি লঙ্ঘনের দায়ে আহমেদের উপর 5 বছরের নিষেধাজ্ঞা ছাড়াও তাকে $2.5 লাখ জরিমানা করা হয়েছে। তার বিরুদ্ধে তহবিল তসরুপ এবং অসদাচরণের অভিযোগ প্রমাণ হয়েছে। মক্কায় হজ পালন আয়োজনে তার ভূমিকা এবং খেলাধুলার সামগ্রী বিক্রির একটি প্রতিষ্ঠানের সাথে তার সম্পর্ক নিয়ে প্রশ্ন ওঠায় তার বিরুদ্ধে তদন্ত হয়। ইথিওপিয়ায় যুদ্ধে মেকেলে নামক একটি শহরে আটকে পড়া 5 লাখেরও বেশি বেসামরিক লোকজনের নিরাপত্তা নিশ্চিত করার আহ্বান জানিয়েছে জাতিসংঘ। ইথিওপিয়ার সেনাবাহিনী বলছে টিগ্রের প্রাদেশিক সরকারের নিয়ন্ত্রণ থেকে দেশটির দখল নিতে তারা বদ্ধপরিকর। সেনাবাহিনী বলছে তারা ট্যাঙ্ক দিয়ে শহরটি ঘিরে ফেলতে চায়। ভারী গোলাবর্ষণ হতে পারে বলে শহরের বাসিন্দাদের সতর্ক করা হচ্ছে। প্রধানমন্ত্রী আবিই আহমেদ রোববার টিগ্রের আঞ্চলিক সরকারের অনুগত বাহিনীকে আত্মসমর্পণের জন্য 72 ঘন্টা সময় দিয়েছেন। হংকংয়ের 3 জন গণতন্ত্রপন্থী আন্দোলনকারী জোসুয়া ওয়াং, অ্যাগনেস চৌ এবং ইভান ল্যামকে পুলিশ রিমান্ডে নেওয়া হয়েছে। গত বছর পুলিশ সদর দপ্তর ঘেরাওয়ের আহ্বান জানানোর অভিযোগ আদালতে স্বীকার করার পর তাদের পুলিশি হেফাজতে নেওয়া হয়। তাদের 3 বছর পর্যন্ত কারাদণ্ড হতে পারে। আপনারা শুনছেন বিবিসি বাংলার প্রবাহ। অনলাইন স্ট্রিমিং সার্ভিস নেটফ্লিক্সের একটি সিরিজের এক পর্বের এক দৃশ্যে
একজন মুসলিম যুবককে মন্দিরের ভেতরে একজন হিন্দু যুবতীকে চুম্বন করতে দেখা গেছে, এমন অভিযোগ ভারতে ওঠার পর এর তদন্তের নির্দেশ দিয়েছে মধ্যপ্রদেশের বিজেপি সরকার। এ সুইটেবল বয় নামে ওই সিরিজটির বিরুদ্ধে একই অভিযোগে রাজ্যের বিজেপি এবং বিভিন্ন হিন্দুত্ববাদী গোষ্ঠীর নেতারা পুলিশে এফআইআর দায়ের করেছেন। নেটফ্লিক্স ভারতে হিন্দু বিরোধী কন্টেন্ট প্রচার করছে, এই অভিযোগ অবশ্য বেশ কিছুদিন ধরেই তুলছে কিছু গোষ্ঠী। তবে পর্যবেক্ষকরা অনেকেই মনে করেন যে নেটফ্লিক্স সহ বিভিন্ন অনলাইন প্ল্যাটফর্মকে সেই দেশে যেভাবে নিয়ন্ত্রণের চেষ্টা হচ্ছে সেটা শিল্পের স্বাধীনতায় হস্তক্ষেপ ছাড়া কিছুই নয়। দিল্লি থেকে শুনুন শুভজ্যোতি ঘোষের প্রতিবেদন। বিক্রম শেঠের বিখ্যাত উপন্যাস আ সুটেবল বয় নিয়ে একটি 6 পর্বের টেলিভিশন ড্রামা কমিশন করেছিল বিবিসি, যা নির্মাণ করেছেন চিত্রনির্মাতা মীরা নায়ার। চলতি বছরেই যুক্তরাজ্যে BBC 1-এ প্রদর্শিত হওয়ার পর তা এখন নেটফ্লিক্সের মাধ্যমে ভারতের দর্শকরাও দেখতে পাচ্ছেন, আর সেই সিরিজের কয়েকটি দৃশ্য নিয়েই শুরু হয়েছে বিতর্ক। সমালোচকরা বলছেন, সিরিজের একটি দৃশ্যে মধ্যপ্রদেশের মহেশ্বর শহরের এক প্রাচীন হিন্দু মন্দিরের প্রাঙ্গণে এক মুসলিম যুবক তার প্রেমিকা এক হিন্দু মেয়েকে চুমু খেয়েছেন, যাতে হিন্দুদের ধর্মীয় অনুভূতিতে আঘাত লেগেছে। उसमें कुछ भी सूटेबल नहीं लगा मुझे। हमारे मंदिर के अंदर कोई भी चुम्बन का दृश्य फिल्माया जाए, पीछे से राम धुन बजाई जाए, मैं इसको अच्छा नहीं मानता हूं। उसके लिए अन्य स्थान भी। মধ্যপ্রদেশের স্বরাষ্ট্রমন্ত্রী নরোত্তম মিশ্রর কথায়, এই সিরিজের কিছুই আমার সুটেবল লাগেনি, উচিত মনে হয়নি। মন্দিরের ভেতর চুম্বন দৃশ্য ফিল্ম করা হচ্ছে, পেছনে ভজনের সুর বাজছে, এটাকে আমি মানতে পারছি না। অন্য কোনো জায়গাতেও তো এসব করা যেত। তাছাড়া ওই যুবক যুবতীও আলাদা ধর্মের। মুসলিম যুবককে দিয়ে একজন হিন্দু যুবতীর ওপর এসব করিয়ে কেন অযথা ধর্মীয় আবেগকে আহত করা হচ্ছে? এটা তো অনায়াসেই এড়ানো যেত। ভাবনা কো আহত করতা হো, क्यों करना है इसको? अगर जो चीज टाली जा सकती है क्यों नहीं टाल रहे हैं? রাজ্য সরকার আরও জানিয়েছে, পুলিশকে নির্দেশ দেওয়া হয়েছে এই অভিযোগের তদন্ত করার এবং আ সুটেবল বয়ের নির্মাতাদের বিরুদ্ধে কী ধরনের আইনি পদক্ষেপ নেওয়া যায় সেটা খতিয়ে দেখার। ইতিমধ্যে ক্ষমতাসীন বিজেপির যুব শাখার জাতীয় সম্পাদক গৌরব তিওয়ারি নেটফ্লিক্সের বিরুদ্ধে মধ্যপ্রদেশ পুলিশে এফআইআরও দায়ের করেছেন। সিরিজ থেকে ওই আপত্তিকর দৃশ্যগুলো বাদ দেওয়ার দাবি জানাচ্ছেন তিনি। নেটফ্লিক্সকে নিঃশর্ত ক্ষমা চাইতে হবে বলে চিঠিও দিয়েছেন। একই রকম দাবিতে সরব হয়েছে বিভিন্ন হিন্দুত্ববাদী সংগঠন। फिल्म में जो सीन दर्शाया गया है, किसिंग सीन, उसको लेकर संस्कृति बचाओ मंच जो है वो घोर विरोध करता है और इनके खिलाफ। ভোপালের সংস্কৃতি বিচার মঞ্চের নেতা চন্দ্রশেখর তিওয়ারির কথায়, ওই ফিল্মের চুম্বন দৃশ্যটির বিরুদ্ধে আমরা তীব্র আপত্তি জানাচ্ছি এবং এর পরিচালক, প্রযোজক ও অভিনেতা অভিনেত্রীদের বিরুদ্ধে মামলা করারও উদ্যোগ নিচ্ছি। পুরো দেশের সব হিন্দু সংগঠনকেই আমরা বলবো, নেটফ্লিক্সের বিরুদ্ধে তারা যেন এই আন্দোলনে যুক্ত হন। कार्यकर्ताओं से निवेदन करेंगे, हिंदूवादी संगठनों से निवेदन करेंगे कि वो इनके खिलाफ। এর আগেও লায়লা, সেক্রেড গেমস ইত্যাদি বিভিন্ন সিরিজের কারণে নেটফ্লিক্স ভারতে হিন্দুত্ববাদীদের আক্রমণের মুখে পড়েছে। খুব সম্প্রতি নেটফ্লিক্স সহ বিভিন্ন অনলাইন প্ল্যাটফর্মকেও সেন্সরশিপের আওতায় আনার উদ্যোগ নিয়েছে কেন্দ্রের বিজেপি সরকার। যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ফিল্ম স্টাডিজ বিভাগের অধ্যাপক মধুরা মুখার্জি অবশ্য বিবিসিকে বলছিলেন, ইন্টারনেট নির্ভর বিনোদনে এইভাবে রাশ টানার চেষ্টা আসলে অর্থহীন। ইন্টারনেট এসে যাওয়ার ফলে আমাদের কাছে এমনিতেই অনেক ধরনের কন্টেন্ট অ্যাভেলেবল, সেটা পর্নোগ্রাফিও হতে পারে, একাডেমিক রিসার্চও হতে পারে। তার ফলে নেটফ্লিক্স বন্ধ করা বা না করা, সেগুলোকে সেন্সর করাতে কিছু যায় আসে না। এটা অ্যাকচুয়ালি একটা নিজেকে সান্ত্বনা দেওয়া বলে আমার মনে হয়। দ্বিতীয়ত, ব্যক্তিগতভাবে আমার মনে হয় না যে এটাতে কেউ একজন কিস করলো সেটাতে ধর্মে মহান আঘাত হয়। আমার লজিক বলে যে ভগবান সর্বত্র আছে, তাহলে কোথাওই কিস করা যায় না। অবভিয়াসলি আমরা কারো সেন্টিমেন্টসে আঘাত পৌঁছাতে চাই না, কিন্তু এটাও সত্যি যে সবেতেই যদি আমাদের আঘাত লাগে, একটুতেই আঘাত লাগে, তাহলে তো কোনো ছবি বানানো যায় না, কোনো লেখাও লেখা যায় না। নেটফ্লিক্স কিংবা সুটেবল বয়ের পরিচালক মীরা নায়ার অবশ্য এই বিতর্ক নিয়ে এখনো মুখ খোলেননি। আর মধ্যপ্রদেশের যে রেওয়া জেলায় তাঁদের বিরুদ্ধে এফআইআর দায়ের হয়েছে, সেখানকার পুলিশ প্রধান জানিয়েছেন তাঁরা নির্মাতাদের কাছে ওই আপত্তিকর দৃশ্যগুলোর ফুটেজ চেয়ে পাঠিয়েছেন। দিল্লি থেকে শুভজ্যোতি ঘোষ। ভারতের উত্তর পূর্বাঞ্চলীয় রাজ্য আসাম থেকে পাওয়া খবরে জানা গিয়েছে যে আসামের সাবেক মুখ্যমন্ত্রী এবং কংগ্রেস নেতা তরুণ গগৈ কোভিড পরবর্তী শারীরিক জটিলতায় আক্রান্ত হয়ে আজ 86 বছর বয়সে গুয়াহাটির এক হাসপাতালে প্রয়াত হয়েছেন। 2001 থেকে 2016 দীর্ঘ 15 বছর তিনি একটানা ওই রাজ্যের মুখ্যমন্ত্রী ছিলেন, যা আসাম রাজ্যে এক রেকর্ড।
আপনারা শুনছেন বিবিসি বাংলার সান্ধ্য অনুষ্ঠান প্রবাহ। শ্রোতাদের আরেকবার জানিয়ে দিই যে আজকের রাতের অনুষ্ঠান পরিক্রমায় ফোন ইনে থাকবে করোনা ভাইরাস সংক্রান্ত আপনাদের বিভিন্ন প্রশ্নের জবাব দেবেন বাংলাদেশের রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ এবং গবেষণা ইনস্টিটিউটের উপদেষ্টা ডাক্তার মুশতাক হোসেন। এতে যোগ দিতে চাইলে 017141155578 এই নম্বরে ফোন বা SMS করে আপনার নাম, ফোন নাম্বার জানিয়ে দিন। অনুষ্ঠানের আগে আমরাই আপনার সঙ্গে যোগাযোগ করব। এবারে সামাজিক মাধ্যমে আজ বাংলাদেশের যে সমস্ত ঘটনা বা খবর সবচেয়ে বেশি ট্রেন্ডিং ছিল তার খবর জানাচ্ছেন রায়হান মাসুদ। ধন্যবাদ পুলক। আজকে সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ কয়েকটি বিষয় নিয়ে আলোচনা হয়েছে, যা নিয়ে আলোচনা করতে এসেছি আমি রায়হান মাসুদ এবং আমার সাথে আছেন আমি মুন্নি আক্তার। বেশ কয়েকটি বিষয় সামাজিক যোগাযোগ মাধ্যমে ট্রেন্ডিং ছিল আজ। বিশেষ করে বলিউড অভিনেত্রী সানা খানের বিয়ের একটি ছবি তিনি নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে পোস্ট করেন গত 22শে নভেম্বর। এরপর থেকেই সেটি ভাইরাল হয়ে যায়। এখন পর্যন্ত ছবিটিতে 60,000-এর বেশি কমেন্ট পড়েছে, প্রায় লাখখানেক লাইকও পড়েছে। গণমাধ্যমের খবরে বলা হচ্ছে যে ভারতের গুজরাটের সুরাটের বাসিন্দা মুফতি আনাস সায়েদকে বিয়ে করেছেন এই অভিনেত্রী। এর আগে চলতি বছরের অক্টোবরে সুদীর্ঘ 15 বছরের ক্যারিয়ারের ইতি টানার কথা জানিয়েছিলেন তিনি। এমন ছবির নিচে যেমন পেয়েছেন অসংখ্য শুভেচ্ছা বার্তা, আবার তেমন আছে অনেকের তীর্যক মন্তব্য। আরেকটি খবর নিয়েও সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ আলোচনা চলছে। সেটি হলো সৌদি আরবের যুবরাজ মোহাম্মদ বিন সালমানকে ঢাকায় আমন্ত্রণ নিয়ে একটি খবর। সরকারি বার্তা সংস্থা বাসসকে উদ্ধৃতি করে কয়েকটি গণমাধ্যমে বলা হচ্ছে যে বাংলাদেশে নিযুক্ত সৌদি আরবের রাষ্ট্রদূত এসা ইউসেফ এসা আল দুলাইহান গতকাল 22শে নভেম্বর রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী একে আব্দুল মোমেনের সঙ্গে সাক্ষাৎ করেন। এ সময় বাংলাদেশের প্রতিষ্ঠাতা রাষ্ট্রপতি শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে সৌদি যুবরাজকে ঢাকায় আসার আমন্ত্রণ জানান পররাষ্ট্রমন্ত্রী। এই খবরের নিচে ছিল নানা মন্তব্য। মেহজাবিন মিম লিখেছেন, যাই হোক, সৌদিতে যদি বাংলাদেশে এসে আটকা পড়া লোকগুলো আবার ফিরে যায় তাহলে অনেকের ফ্যামিলির সমস্যা দূর হবে। লিও তরুণ লিখেছেন, সৌদি আরবের সাথে সম্পর্ক রাখা বাংলাদেশের জন্য অতীব গুরুত্বপূর্ণ, কারণ বৈদেশিক কর্মসংস্থান রেমিটেন্সের বৃহৎ অংশটাই সৌদির। এদিকে পম্পেই নগরীতে 2000 বছর আগের ভিসুভিয়াসের অগ্নুৎপাতে নিহত মনিব ও তার দাসের দেহাবশেষ উদ্ধার হয়েছে। বিবিসির এমন একটি খবরও সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোচনায় আছে। বলা হচ্ছে যে প্রত্নতাত্ত্বিকরা এই শহরের উপকণ্ঠ থেকে ওই অগ্নুৎপাতের সময় নিহত 2 ব্যক্তির দেহাবশেষ উদ্ধার করেছে, যাদের একজন উচ্চ শ্রেণীর মর্যাদার এবং অন্য ব্যক্তি তার দাস ছিল বলে ধারণা করা হচ্ছে। এই বিষয়টি নিয়েও ছিল নানা মন্তব্য। এম এ সাইদ লিখেছেন, মানুষের জন্য এটা শিক্ষা। আরিফ হোসেন বলছেন, নিজেকে খুবই ধন্য মনে হয়, বেঁচে আছি বলে কত যে অদ্ভুত কিছু দেখে যাচ্ছি। বিজ্ঞান উন্নত বলেই আশা রাখি আগামীর রহস্যময় পৃথিবীর আরও কিছু দেখব। আহসান আহমেদ বলেছেন, রোমের পম্পি মুভিটা দেখেছিলাম, ওখান থেকে কিছুটা ধারণা পেয়েছিলাম যে ভিসুভিয়াসের আগ্নেয়গিরি অন্য সব আগ্নেয়গিরি থেকে কতটা আলাদা এবং ভয়ঙ্কর ছিল। অন্যদিকে করোনা ভাইরাসের ভ্যাকসিন বিষয়ে কিছু খবরাখবর আলোচনায় ছিল। এর মধ্যে আছে বহুল প্রতীক্ষিত অক্সফোর্ডের ভ্যাকসিনের কার্যকারিতা সংক্রান্ত খবরটি, যেটি বেশ ট্রেন্ডিং। খবরে বলা হচ্ছে, ব্রিটেনের অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের করোনা ভাইরাসের যে ভ্যাকসিনটি নিয়ে কাজ করছে সেটির একটি ব্যাপক ট্রায়ালে ফলাফল দেখা যাচ্ছে। ভ্যাকসিনটি শতকরা 70% মানুষের মধ্যে কোভিড বাসা বাঁধতে দেয় না। আরেকটি খবরে আছে, করোনার কার্যকর ভ্যাকসিন আবিষ্কার করে আলোচনায় এক তুরস্ক বংশোদ্ভূত জার্মানি মুসলিম দম্পতি উগার শাহিন ও উজলেম তুরেসি। করোনা ভ্যাকসিন উৎপাদনকারী বায়োএনটেকের প্রধান নির্বাহী উগার শাহিন, তিনিও তার স্ত্রী এই প্রতিষ্ঠানটি গড়ে তুলেছিলেন। যা হোক, ভ্যাকসিন সম্পর্কিত এসব খবর নিয়েও ছিল নানা মন্তব্য। এর মধ্যে আরিফ হোসেন নামে একজন লিখেছেন, অক্সফোর্ড ভ্যাকসিনের যে কার্যকারিতা সেটা হতাশাব্যঞ্জক হলেও এই ক্রান্তিকালে মানবজাতির জন্য খুবই প্রয়োজন। পৃথা জামান খানিকটা হাস্যরসের ছলে বলেছেন, সামনে এইচএসসি, এত তাড়াতাড়ি করোনার ভ্যাকসিন আবিষ্কার করেন না, আমাদের মতো নিষ্পাপ শিশুদের দিকে মায়ের দৃষ্টিতে তাকান। বাংলাদেশের সামাজিক যোগাযোগ মাধ্যমে নানা ট্রেন্ডিং ইস্যু নিয়ে আলোচনা আজ এ পর্যন্তই। ধন্যবাদ সবাইকে। এবারে অনুষ্ঠান শেষ করবার আগে প্রধান খবরগুলো আরেকবার। ব্রিটেনে অক্সফোর্ড অ্যাস্ট্রাজেনেকার তৈরি করোনা ভাইরাসের টিকা সংক্রমণ ঠেকাতে শতকরা 70% কার্যকর বলে পরীক্ষায় দেখা গেছে, তবে এটি অনেক সস্তা এবং সহজে সংরক্ষণযোগ্য হবে। বাংলাদেশের মানুষের জন্য করোনা ভাইরাসের টিকা কিনবার যে বিপুল অঙ্কের অর্থ দরকার হবে তার যোগান এখনও নিশ্চিত হয়নি, তবে কর্মকর্তারা বলছেন যে তারা বিশ্ব ব্যাংক সহ বিভিন্ন অর্থনৈতিক
বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার কাছে অর্থ সহায়তা চাইতে যাচ্ছেন। শেষ করছি আজকের প্রবাহ। আমাদের পরবর্তী অধিবেশন পরিক্রমা বাংলাদেশের সময় আজ রাত 10:30, ভারতের সময় 10টায় শুনবেন আশা করি। লন্ডন থেকে আমি পুলক গুপ্ত আপাতত এখানেই বিদায় নিচ্ছি। ভালো থাকবেন। This is the BBC. There are no programmes on this channel at present. Details of all our services are at bbcworldservice.com.